মুখ্যমন্ত্রী বলেছে অপরাধীকে শাস্তি দেওয়া, অপরাধীর ফাঁসি চেয়েছেন তিনি। কিন্তু আদৌ কি এই ফাঁসি দেওয়ার ফলে সাজার পরিমাণটা কি কমে গেল? আজকে আমি সে নিয়ে আলোচনা করব যে কেন এই মেয়েটি মারা গিয়ে, পৃথিবী থেকে চলে গিয়ে আমাদের চোখে আঙুল দেখিয়ে দিয়ে সমাজের কিছু কুকীর্তি করা লোকেদের মুখোশ খুলে দিয়ে গেল। আসলে এই মেয়েটি মারা গেল তার কপালের দোষে, কারণ সে তো বুঝতেই পারেনি, সহজ সরল মেয়ে, যে কলিযুগে ভালোর যুগ নেই। মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে তুমি যদি বেঁচে থাকতে পারো, তুমি সমাজের সের হয়ে বাঁচবে, না হলে কিন্তু তোমাকে অকালে চলে যেতে হবে। যেটি আমরা প্রতি পদে পদে কামদুনির কাণ্ড, দিল্লির নির্ভয়া কাণ্ডতে দেখে এসেছি। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই কিছু না কিছু ধর্ষণ খুনের ঘটনা ঘটেই থাকে। আমরা খবরের কাগজে পাতায় দেখি, টিভির পর্দায় দেখি। তো এগুলো আমাদের কিছুটা গা শোয়া হয়ে গেছে। কিন্তু যাদের আমরা দ্বিতীয় ভগবান বলে মনে করি, অর্থাৎ ডাক্তার, যাদের আমরা ঈশ্বরের পরে স্থান দিই, কারণ তাদের হাতে কিন্তু আমাদের জীবনটা নির্ভর করে। আমরা যখন রোগগ্রস্ত হই তখন কিন্তু তার শেষ যাত্রা কিন্তু আমাদের হসপিটালে হয়। কোনো বড় হসপিটালের একজন গুরুত্বপূর্ণ ডাক্তার বা নার্সরাই কিন্তু আমাদের শুশ্রূষা সেবা করে বাঁচিয়ে তোলেন, সারিয়ে তোলেন। নার্সরা কিন্তু মায়ের মমতায়, বোনের ভালোবাসায় কিন্তু আমাদের সারিয়ে তোলেন। ডাক্তাররা নিজের সন্তানের মতো আমাদের দেখভাল করেন, যাতে তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি, আমাদের আত্মীয় স্বজনের কাছে ফিরতে পারি, দৈনন্দিন কর্মজীবনে যোগদান করতে পারি। তো এহেন সামাজিক বন্ধুর উপরে এরকম একটা নক্কারজনক ঘটনা সত্যি সবাইকে নাড়িয়ে দিয়েছে। আজকে এই যে মেয়েটি মারা গেল, মৌমিতা দেবনাথ, জুনিয়র ডাক্তার একজন আর.জি. কর হসপিটালের মেডিকেল কলেজে, তিনি মারা গিয়ে, তিনি অকালে চলে গিয়ে আমাদের সমাজটাকে কলুষিত করে গেলেন। এই কারণেই যে আজ অবধি সমাজে যেখানে নারীর মর্যাদা ক্ষুণ্ণ, যেখানে নারীকে একটা পণ্যবস্তু বলে মনে করা হয়, প্রতি পদে পদে সেই নারী আজকে উপেক্ষিত, অবহেলিত, তার কোনো নিরাপত্তা নেই। অথচ আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একজন নারী। তিনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতেন, তিনি কিন্তু করেননি। তিনি উল্টে বলছেন যে দোষীর শাস্তি তিনি চান, কিন্তু সেটা কিভাবে চান? আদৌ কি শাস্তি দেওয়ার ফলে সমাজ থেকে এই পাপগুলো কি দূর হবে? এই অন্যায় অবিচারগুলো কি দূর হবে? কি কি করলে আমাদের সমাজ থেকে এই অন্যায় অবিচার দূর হবে, আমি সে নিয়ে কিছু কথা বলতে চাই। ভেবেছিলাম ভিডিওটা বানাবো না, তারপর দেখলাম যে সমাজের লোককে চোখে আঙুল দিয়ে কিছু কথা না বললে তারা বুঝতে পারবে না। কারণ আমরা সবাই হুজুকের কৃতদাস। সময় আমাদের সবাইকে সব কিছু ভুলিয়ে দেয়, এমনকি নিজের আত্মীয় পরিজন মারা গেলেও কিছুদিনের শোক, তারপরে কিন্তু সব ভুলে যায়। তো আজকের এই যে কাণ্ড, মৌমিতা দেবনাথের অকাল মৃত্যু, তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো আর.জি. কর হসপিটালে একটি রুমেতে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে, একজন নয় 20 জন তার উপর পাশবিক অত্যাচার চালিয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতের সন্ধান পাওয়া গেছে পোস্টমর্টম রিপোর্টে। তার গলার হাড় ভেঙে গেছে, চোখের মণি দিয়ে রক্ত বেরিয়ে এসছে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, এমনকি প্রাইভেট পার্টিতেও ক্ষত চিহ্ন পাওয়া গেছে। সেগুলো আমরা জেনেছি। এখন বক্তব্য হচ্ছে এই যে চারদিকে দেশব্যাপী যে আন্দোলন শুরু হয়ে গেছে 3-4 দিন হলো, তো এটাতে কি আদৌ এর প্রতিকার হবে বলে মনে হয়? কি করলে আমাদের সমাজ এই অন্ধকার জগৎ থেকে মুক্ত হতে পারবে? কি করলে আজকে মেয়েরা সুরক্ষিত থাকতে পারবে? আমি সেই নিয়ে কিন্তু কথা বলতে চাই। আজকালকার মেয়েরা কিন্তু কেউই ঘরে বসে থাকে না, সবাই কিন্তু কর্মমুখী। কর্মজীবন সবার জীবনেই রয়েছে, কিন্তু কেউ কিন্তু আজকালকার জীবনে পড়াশোনা শিখেছি বলে ঘরে বসে থাকবো, বিবাহ হলে অপরের সংসারে চলে যাব, স্বামীর সংসার করব, একটা
দৈনন্দিন গড়াপেটা জীবনে দিন যাপন করবো সেরকম কিন্তু কেউ চায় না। শিক্ষার উপযুক্ত মান মর্যাদা হচ্ছে চাকরি বা কাজ কর্ম। আমি কি শিখছি, আমি কি জানছি, সেটার ফলপ্রকাশ হয় আমাদের কর্মজীবনে। আমি এতদিন ধরে কি শিখে এসেছি, কি নৈতিক বোধ আমার মধ্যে রয়েছে, কি আমি কাজ করতে পারি, আমার মধ্যে কি যোগ্যতা দক্ষতা আছে, সেটা কিন্তু কর্মজীবনেই প্রকাশ পায়। সেই জন্য আজকে পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে নারীও কিন্তু রাস্তায় নেমে পড়েছে রোজগারের আশায়। তো আজকে আমার বক্তব্য হচ্ছে এই যে নারী যে সুরক্ষিত নয়, রাস্তাঘাটেতে প্রতি পদপদে নারী পদদলিত হচ্ছে, নারীর উপর অত্যাচার হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে, তো এর থেকে কি সে বাঁচতে পারবে না? সমাজে কি নারী কোনো স্থান হবে না? আমরা কি নারীকে সেই মূর্তিরূপেই পূজা করে আসব? দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী এই রূপে? বাস্তবে যে নারী সেই সব মূর্তির প্রতিরূপ, সেটা কি আমরা একবারও বুঝতে পারি? না হলে কিন্তু আজ এখনো অবধি পুরুষরা নারীর উপর এরকম পাশবিক নির্যাতন করতো না, তাকে দেখে টিক্স কাটতো না, তাকে দেখে টিকাটিপ্পনি করতো না। নারীর যে সম্মান নেই সেটা আমরা সমাজে বুঝতে পারছি, পুরুষতান্ত্রিক সমাজে এবং কলিযুগে। তো যারা এইসব কর্ম করে, কুকর্ম করে, তাদের তো ফল তারা পাবেই, এটা অন্য কথা। কিন্তু এখন বক্তব্য হচ্ছে এই যে ব্যক্তিটি ধর্ষণকাণ্ডে লিপ্ত হলো, সঞ্জয় রায়, ধরুন তার ফাঁসি হয়েও গেল, তাহলে কি সমাজে পরে আর কোনো এরকম কাণ্ড ঘটবে না? আবারও ঘটবে। যতক্ষণ না সমাজ থেকে এই পাপ দূর হবে, এর মূল থেকে তাকে নিষ্কাশন করা হবে, যতক্ষণ না কিছু নীতি পরিবর্তন করা হবে, রীতি পরিবর্তন করা হবে, নিয়ম পরিবর্তন করা হবে প্রতিটা সরকারি নার্সিংহোম এবং কলেজে, ততদিন কিন্তু এই কাণ্ড ঘটতেই থাকবে। দেশের সরকার, দেশের রাজ্যের সরকারের উচিত প্রতিটা মেডিকেল কলেজকে এমনভাবে তৈরি করা, নিরাপত্তা ঘেরাটোপে সাজিয়ে তোলা, যাতে কেউ টু শব্দ করতে না পারে। প্রতিটা কাজের যেন রিভিউ হয়, সিভিক পুলিশ থেকে শুরু করে ঝাড়ুদার, জমাদার, ক্লার্ক, অফিসার, এমনকি ডাক্তাররাও যেন এর আওতার মধ্যে থাকেন। সেই বিশেষ সিসিটিভি ক্যামেরা যেন এক বিশেষ ব্যক্তির হাতে দেওয়া হয়, যাকে কেউ চিনবে না, জানবে না, যেমন ঠিক র এজেন্টরা করে থাকে। আপনারা দেখে থাকবেন হিন্দি সিনেমাতে র বলে একরকম এজেন্ট হয়, যার কাজকর্ম সম্পর্কে তার আত্মীয় স্বজন, তার বাড়ির লোকও জানতে পারে না যে সে কী গুরুত্বপূর্ণ কাজ করে দেশের জন্য। সেরকম রাজ্যকে বাঁচাতে গেলে এমন কিছু সৎ, নির্ভীক, শিক্ষিত, বুদ্ধিমান লোককে নিয়োগ করতে হবে, যে এই সমস্ত লোকের কাজের তদারক করবেন। প্রতিটা কাজের হিসেব, কি আসছে আমার, কি যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি পরিষেবা হলো, প্রতিটা দিনের হিসেব একটি খাতা লিপিবদ্ধ করতে হবে এবং সেটিকে উচ্চতর কর্তৃপক্ষকে দাখিল করতে হবে। ঠিকমতো কাজ না হলে তাকে জবাবদিহি করতে হবে, বা তার কর্ম চলে যাবে, বা তার ডিমোশন হবে। এরকম নিয়ম পালন করা উচিত। সরকারি জায়গায় চাকরি পেলে লোকে মনে করে একবার তো কষ্ট করে চাকরি পেলাম ঘুষ দিয়ে, এবার সারা জীবনটা আমি সুখে থাকবো, আমার চাকরি কেউ খেতে পারবে না, আমি যা খুশি তাই করব, আমি দুর্নীতি করব, আমি জালিয়াতি করব, দেশের সম্পদ নষ্ট করব, আমি এখানকার সার্জিক্যাল অ্যাপারেটাস বিদেশে পাচার করব, ওষুধপত্র পাচার করব। এই যে মানুষের মনোভাব তৈরি হয়ে গেছে, পাপ করা, চুরি করা, অর্থ লোভ, নারী প্রতি লোভ, হিংসা, লালসা, কামনা বাসনা, এইগুলো কিন্তু অবসান হওয়া খুব জরুরি। এর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা জরুরি। রাজ্য সরকারের উচিত প্রতিটা মেডিকেল কলেজকে এমনভাবে ঘেরাটোপে তৈরি করা, যাতে প্রতিটা জায়গাতে শোবার ঘর ছাড়া সিসিটিভি ক্যামেরা নজরবন্দির মধ্যে রাখা হয়, এবং প্রতিটা লোকের যেন হিসেব, তার যে নিয়মকানুন রয়েছে, তার প্রপার অডিটিং বা নিরীক্ষা করা হয় উচ্চতর কর্তৃপক্ষকে দিয়ে। যদি এতটুকু গরমিল ধরা পড়ে, যেন তার যথোপযুক্ত শাস্তি বিধান করা হয়। আমাদের রাজ্যের পুলিশকে এখন লোকে কেউ সম্মান করে না। কেন জানেন? পুলিশের আচার আচরণ
গত বছরের মতো আর নেই। অর্থাৎ বিগত বছর আমরা যে পুলিশের আচার আচরণ দেখতাম, সেই আচার আচরণ থেকে কিন্তু পুলিশ এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তার হাতে এখন প্রচুর পয়সা, 2 নম্বরই রোজগার। ঠিক আছে, তো এই রোজগারটাকে কমাতে হবে, পুলিশের এই লম্পজম্পটাকে রোধ করতে হবে, তার এই গতিবিধিকে নিয়ন্ত্রণ করতে হবে। সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোথায় ছিল অমুক সময়তে, তার ডিউটি আওয়ার্সের পরে, এসব হিসাব রাখতে হবে। সুষ্ঠুভাবে রাজ্যকে পরিচালনা করতে গেলে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে অ্যাজ এ মুখ্যমন্ত্রী, অ্যাজ এ গভর্নমেন্ট এই বিষয়গুলোকে জানতে হবে এবং সেই বুঝে কাজকর্ম করতে হবে। কারোকে ক্ষমতা দেওয়া মানে এই নয় সে ক্ষমতার অবমাননা করবে, অপব্যবহার করবে। সেটাই কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে হচ্ছে। প্রচুর অর্থ পাওয়ার পরেও, প্রচুর মাইনে দেওয়ার পরেও মানুষের লোভ কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। দুর্নীতি জালিয়াতি একটা আঁতুড়ঘর হয়ে উঠেছে বিভিন্ন সরকারি হাসপাতালেরা। এখনও কিন্তু সরকারি জায়গায় কোনো রোগী যদি ভর্তি হতে যায়, সেখানে তাকে দালাল মারফত ভর্তি হতে হয়, নাহলে কিন্তু সে সিট পায় না, বেড পায় না। মিনিমাম 15 থেকে 20,000 টাকা একদিনে একটা দালাল কিন্তু নিয়ে থাকে একটা লোকের থেকে। আমি কিন্তু ভুক্তভোগী, সেজন্যই আমি ভিডিওটা বুক করতে বাধ্য হলাম। তো তিনি কি করে মুখে বলেন যে আপনারা দালাল চক্রে পড়বেন না? যে রাজ্যের হসপিটালেতে লক্ষ লক্ষ লোকের ভিড় হয়, সেখানে পর্যাপ্ত পরিমাণে সিট নেই, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, ওষুধ নেই, সুচিকিৎসা বন্দোবস্ত নেই, তিনি কি করে কোন মুখে বলেন যে আপনারা দালাল চক্রে পড়বেন না? তাহলে কি রোগীটা মারা যাবে? সবাই চায় তার প্রিয়জন বেঁচে থাকুক, টাকা যায় যা, যেন প্রাণটা বেঁচে থাকে। কিন্তু এটা করতে গিয়ে এটা যে ওইসব লোকেদের একটা অভ্যাসে পরিণত হচ্ছে, এটা ব্যবসায় পরিণত হচ্ছে, সেটা তিনি জানছেন না, বুঝছেন না। তিনি জনগণের কথা কিন্তু একদমই বুঝছেন না। এরকম অকাতরে কত যে মেয়ে প্রাণ দিল, কত যে ছেলে প্রাণ দিল বিভিন্ন রকম কারণে, ওদের শুধু দুর্নীতি জানতে পেরে গেছে বলে। এর থেকে মানুষ কি মনে করবে, কি ভাববে? সরকার কোন দিকে যাচ্ছে? সরকারের উদ্দেশ্যটা কি? আদৌ লোকে উপকার করা নাকি লোকের ক্ষতি চাওয়া? মানুষকে কিন্তু এর বিরুদ্ধে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। যখন নিজের অধিকার যখন আদায় করা যায় না, তখন জোর করে সে অধিকার আদায় করতে হয়। কারণ কলিযুগটা কিন্তু জোর যার মূল্য তার, ভেবে নেবেন। এখানে কিন্তু আপনি আন্দোলন করে কোনো প্রতিকার পাবেন না। দেশে চতুর জায়গায় কিন্তু বিক্ষোভ তৈরি হচ্ছে এখনো। ডাক্তাররা কিন্তু অনশনে বসেছে, কর্মবিরতিতে বসেছেন। এতে কিন্তু সাধারণ লোকের প্রচুর ক্ষতি হচ্ছে। বিভিন্ন হসপিটালে ডাক্তাররা কিন্তু থাকছেন না আউটডোরেতে, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ডাক্তারদের কেউ পাচ্ছে না। এতে কিন্তু বহু রোগীর জীবন হানির আশঙ্কা রয়েছে। আমি তাদের দিকে মুখ চেয়ে আপনাদের কাছে অনুরোধ করছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি ইমিডিয়েট কোনো বন্দোবস্ত করে এর প্রতিকার করার বন্দোবস্ত করুন। এত দুর্নীতি কেন হচ্ছে? রাজ্যের লোক কি আপনার উপর মুখ চেয়ে বেঁচে থাকতে পারবে না সুষ্ঠুভাবে? তাদের রাতের ঘুম চলে যাচ্ছে। আগামী দিনে যে হারে দুর্নীতি বাড়ছে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গাতে, প্রতিটা জেলায় জেলায়, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের বাড়ির মহিলাদের, বাড়ির আইবুড়ো মা বোনেদের বেঁচে থাকা কিন্তু দুষ্কর হয়ে উঠছে। তারা কিন্তু সুষ্ঠুভাবে কাজে যেতে ভয় পাচ্ছে যে তাদের উপর যদি কোনো হামলা হয়। তো এর কি কোনো প্রতিকার আপনার কাছে নেই? আমার সেটাই প্রশ্ন। এই যে মেয়েটি মারা গেল, তার বাড়ির লোকের কথা একবার বিচার করে দেখুন, একবার চিন্তা করে দেখুন তো তার মা বাবার উপর কি প্রভাব পড়েছে। একটা মাত্র মেয়ে, তাকে যত সর্বস্ব দিয়ে ডাক্তার করেছিল, ভেবেছিল মেয়ে রোজগার করবে, সমাজের মুখ উজ্জ্বল করবে। একজন ডাক্তার কিন্তু সেকেন্ড গড, তাদের আমরা জানি। তাকে গলা টিপে হত্যা করা মানে, তার উপর নৃশংস পাশবিক কর্মকাণ্ড করা মানে পুরুষত্বের অপমান, সমাজের অপমান। যে সমাজে কোনো নারীর সম্মান নেই, সেই সমাজ কিন্তু বেশি দিন টিকতে পারে না। আমরা যতই দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালীকে পুজো করি না কেন, যদি নারীকে সম্মান করতে না পারি, এসব পুজো কিন্তু বৃথা, লোক দেখানো ছাড়া আর কিচ্ছু নয়। সেই দিনই আমাদের এই পুজো করা সার্থক হবে, যেদিন আমরা নারীকে যোগ্য সম্মান দেব, যার যার সম্মান তাকে সেটা জ্ঞাপন করব।
তবেই কিন্তু আমাদের মানবজাতি হয়ে বেঁচে থাকা সার্থক। না হলে দিনের পর দিনই আন্দোলন চলতেই থাকবে, তার কোনো সুরাহা পাওয়া যাবে না। আজকে এই সরকারি হসপিটালগুলোকে এমনভাবে তৈরি করা উচিত যাতে এখানে ছাত্রছাত্রীরা পড়তে এসে যেন নিজেকে নিরাপত্তা ঘেরাটোপে খুঁজে পায়, যেন শান্তির ঘুম রাত্রে ঘুমোতে পারে তারা। তাদের মা বাবারা, তার আত্মীয় স্বজনরা যেন মনে করে যে আমি তাকে যেখানে পাঠালাম তার ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু আজকের এই ঘটনা দেখে মনে হয় তাদের রাতের ঘুম ছুটে গেছে। এরকম লক্ষ লক্ষ ডাক্তার পড়ুয়ারা পড়তে আসছে কলকাতা শহরে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে, কিন্তু আজ কি তাদের স্বপ্ন আদৌ সার্থক হবে? এরকম দৃশ্য যদি তার সামনে ভেসে ওঠে জীবনটা শুরু করার আগেই, কেরিয়ার শুরু করার আগেই, তাহলে বাকি জীবনটাকে সে কাটাতে আদৌ পারবে বলে মনে হয় আপনার? তাদের রাতের ঘুম ছুটে যাবে এই ভেবে। এই যে লোকটি ধরা পড়ল, সন্দীপ ঘোষ, তিনি এটা কত বড় দুর্নীতিগ্রস্ত লোক বলুন তো। তিনি নাকি পয়সা না নিয়ে কারোকে পরীক্ষা পাশ করাতেন না, সবাই থেকে টাকা নিয়ে তাকে বেশি নাম্বার দিতেন। এটা কোথাকার আইন? যে যোগ্য তাকে সেই নাম্বার দিতে হবে, যে যোগ্য না তাকে সে নাম্বার দেওয়া যাবে না। তাতে টাকার কেন প্রশ্ন উঠবে? তিনি সার্জিক্যাল অ্যাপারেটাস বিক্রি করতেন, দেশের বাইরে পাচার করতেন, বিভিন্ন জীবনদায়ী ওষুধ, লাইফ সেভিং ড্রাগস, ক্যান্সার ওষুধ পর্যন্ত তিনি বিদেশে পাচার করতেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। আজকে সেই মেয়েটি জানতে পেরে গেছিল বলেই তাদের যত বিপত্তি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ, এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন এবং লোককে জানার সুযোগ করে দিন যে কেন এরকম চলতে থাকবে সমাজে। সমাজে কি মানুষ মাথা তুলে দাঁড়াতে পারবে না কোনোদিন? মানুষকে সারা জীবন এইভাবে সরকারি জায়গায় চাকরি করছে বলে লোভের বশবর্তী হয়ে মানুষ খুন করবে শুধু টাকার জন্য? টাকা নিয়ে কি আমরা পৃথিবী থেকে যাব? একটা কথা বলুন তো, টাকায় কি জীবনে সব? বেঁচে থাকার জন্য যেটুকু টাকার প্রয়োজন সেটুকু হলেই যথেষ্ট। এর বেশি টাকা নিয়ে কি হবে? সেইতে পৃথিবী থেকে যখন যাবেন দুহাত খালি করে চলে যেতে হবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত চাহিদা? চাহিদার কোনো শেষ নেই। যত চাইবেন তত আপনার কাছে চাহিদার সৃষ্টি হবে, কিন্তু চাহিদা যখন মেটাতে পারবেন না আপনার মনে রাগ তৈরি হবে। কারণ ভগবান সবার মধ্যে কিন্তু সেই চাহিদা মেটানোর শক্তি দেননি। এটা কিন্তু আসে পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী। আজকে যদি আপনি গরিব হন, জানবেন সেটা আপনার পূর্বজন্মের কৃতকর্মের ফল। যারা আজকে বড় লোক, কোটিপতি ঘরে জন্মগ্রহণ করেছে সোনার চামচ নিয়ে, তারা জানবে সেটা তার পূর্বজন্মের কৃতকর্মের ফল। এটাকে আপনাকে মানতে হবে। ভগবান কারোর সঙ্গে শত্রুতা করে না, কিন্তু তার কাজের হিসাব তাকে দিতে হবে। সারাদিন সে কি কর্ম করছে, সারা বছর সে কি কর্ম করছে, তার প্রতিটা ঘন্টা মিনিট সেকেন্ড হিসাব কিন্তু তার খাতায় লেখা আছে। কেউ তার থেকে পার পাবে না। একটা কোটিপতিও পার পাবে না, একজন ভিখারিও পার পাবে না। যে সমাজে দুষ্কৃতি করে বেড়াচ্ছে, দুর্নীতি করে বেড়াচ্ছে, তারা তো পার পাবেনই না। যারা ভাবছেন যে আপনারা মানুষের চোখে ধুলো দিলেন কিন্তু ভগবানের চোখে ধুলো দিলেন না, খুব ভুল কাজ করছেন, ভুল কথা ভাবছেন। পাপের ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে, অ্যাট এনি কস্ট। আপনার জন্য এমন করুণ পরিণতি তৈরি হয়ে আছে না সমাজে, আপনি সেটা ভাবতেই পারবেন না। যে অন্যায় আপনি করেছেন, একটি মেয়েকে অকালে তাকে কেড়ে নিয়েছেন, তার বাঁচার ইচ্ছা ছিল, তাকে আপনি বাঁচতে দেননি। আপনি আত্মাকে তার সময় পূর্ণ হওয়ার আগেই তার দেহ থেকে বের করে দিয়েছেন। তার কিন্তু সময় হয়নি। পিতা তার নিয়মে আত্মার পুনর্জন্ম তখনই হয় যখনই তার ইহ জন্মের কর্ম শেষ হয়, তবেই। যারা এটা না বুঝে হত্যা করে, জানবেন তারা মহাপাপী। আত্মাকে হত্যা করা মানে নিজেকে হত্যা করা। যারা নিজে আত্মহত্যা করেন বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপেতে সহ্য করতে না পেরে, জীবনযাত্রায় যদি তারা হেরে যান, আত্মহত্যা করেন, যেমন তাদের মতো পাপী আর কেউ নেই। আত্মা যতদিন আপনার শরীরে রয়েছে, জানবেন আপনার শরীরে তার বসবাস রয়েছে। এখনও তার সময় হয়নি আপনার শরীর থেকে বেরোবার। আপনার শরীরের থেকে বেরিয়ে সে অন্য শরীর প্রবেশ করবে তখনই যখন সে ওপরওয়ালা থেকে কোনো সিগন্যাল পাবে, তবে, তার আগে নয়।
যদি আপনার মৃত্যু লেখা থাকে কারো আঘাত ছাড়া, বিনা রোগেতেও আপনি বাড়িতে বসে মরে যাবেন। কেউ আপনাকে বাঁচাতে আসবে না, কেউ বাঁচাতে পারবে না। যদি আপনার আয়ু লেখা থাকে আপনি 100 বছর বাঁচবেন, আপনার বেঁচে থাকা কেউ রুখতে পারবে না। এটাই বিধাতার নিয়ম। আপনার ললাট টিকট লিখে দিয়েছেন, তার কিন্তু ব্যতিক্রম হয় না। তাই এই হিংসা, দেশ, মারামারি, কাটাকাটি, লোভ, লালসা ছেড়ে যথার্থ মানুষ হওয়ার চেষ্টা করুন। দুর্নীতি করে মানুষ বেশি দিন বেঁচে থাকতে পারে না। দুর্নীতি করলে মানুষ ওই মানুষের চোখে আপনি হীন হয়ে যাবেন, আপনাকে লোকে ঘৃণা করবে। আপনি যে একজন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণ আপনার কাজ, আপনার বুদ্ধি, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার পোশাক পরিচ্ছদ নয়, কিন্তু আপনার শিক্ষা দীক্ষা, আপনার চাল চলন, আদব কায়দা বলে দেবে আপনি কোন বংশের লোক, আপনার মধ্যে কি পার্টস আছে, কি জ্ঞান আছে আপনার মধ্যে, আপনি কতটা মানুষকে ভালোবাসেন মানুষ হয়ে। কিন্তু আজকালকার সমাজে লক্ষ্য করা যায় ঠিক তার বিপরীত। তাই মানুষ হয়ে যদি মানুষ হতে না পারেন, দয়া করে যারা বেঁচে রয়েছে তাদেরকে উত্ত্যক্ত করবেন না, তাদেরকে বাঁচতে দিন। তারা পৃথিবীতে বাঁচতে এসেছে। ভগবান সবাইকেই সমান অধিকার প্রদান করেন না। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা ভগবানের পরিকল্পনা রয়েছে। এটাকে বোঝার চেষ্টা করুন। সবটাই কিন্তু পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী। আমরা যে যেরকম কাজ করেছি বর্তমানে কিন্তু সেই সেরকম ঘরে জন্মগ্রহণ করেছি। এটাকে বুঝুন, গীতার মূল বাক্যটাকে বুঝুন। আর কবে বুঝবেন? কাগজ খুললেই দেখি খালি খুন, জখম, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, এইসব ঘটনা। কোনো ভালো ঘটনা আজ অব্দি চোখে পড়ল না। সমাজ যেন ক্রমশ আমাদের দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে, কলুষিত হয়ে যাচ্ছে সমাজ। মানুষের মানুষের ভেদাভেদ, ভাই ভাই মিল নেই, আত্মীয় স্বজনের মধ্যে মিল নেই। সবাই যেন ক্রমশ দূরে চলে যাচ্ছে, সবাই যেন লোভাতুর হয়ে পড়েছে, স্বার্থান্বেষী হয়ে পড়েছে। কেন রে বাবা, কেন এটা হচ্ছে? কিসের লোভ, কিসের এত হিংসা? আমরা সবাইকে পৃথিবীতে বেঁচে থাকবো, সারা জীবন থাকবো কি? তাহলে কিসের এত হিংসা? একে অপরকে আমরা ভালোবাসতে পারছি না কেন? মধ্যখানে আমাদের ব্যারিয়ারটা কোথায়, সেটা কি খুঁজে বের করুন। কি জন্য এরকম হচ্ছে? নিজেকে বদলান, নিজেকে পরিবর্তন করুন। মা শারদা বলে গেছিলেন, আপনি ভালো তো জগৎ ভালো। যে নিজেকে শোধরাতে পারে তার কাছে সবাই কিন্তু ভালো লোক, আর যে নিজে ভালো নয় তার কাছে কেউই ভালো নয়। পৃথিবীতে সবাইকে আপনি চেঞ্জ করতে পারবেন না। কেউ কেউ অপরিবর্তনই থাকবে, এটাকে আপনাকে মেনে নিতে হবে। সবাইকে আপনি খুশি করতে পারবেন না, এটা সম্ভব নয়। 800 কোটি লোক রয়েছে, 800 কোটি লোকের মন 800 কোটি রকমের। ভালো মন্দ নিয়েই মানুষ জীবন। সবাই যদি এক হতো তাহলে পৃথিবীতে এত কিছু ঘটনা ঘটতো না। কেউ সায়েন্টিস্ট হতো না, কেউ ডাক্তার হতো না, কেউ ইঞ্জিনিয়ার হতো না, কেউ লয়ার হতো না, কেউ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতো না, কেউ শিক্ষক হতো না। আবার অপর দিকে কেউ মুচি মেথর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা হতো না। এগুলো ভাবুন যে কেন এই শ্রেণীভেদ, কেন এই প্রকারভেদ? এটাকে শুধু নিছকই আমাদের সমাজ গড়ে দিয়েছে? না, এটার প্রয়োজন ছিল। একে অপরের সাহচর্য, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একে অপরের সাহায্যের মাধ্যমে আমরা পৃথিবীতে বেঁচে রয়েছি। লক্ষ্য করে দেখুন না, ঘুম চোখ খুলে টুথব্রাশটা থেকে শুরু করে আমাদের রাত্রে শোবার আগে অবধি গুড নাইট লিকুইড, এটা যেটা আমরা ডিজেলে শুই, মশা মারা ধূপ, সেটা কিন্তু আমাদের কাজে লাগে। সবকটা কিন্তু মানুষ তৈরি করেছে মানুষের জন্য। বাজারে তুলে নিয়ে যাই বাজার করতে, কি সবজি হলে আমাদের সবজি দেবে, আমাদের পরিবর্তে তাকে টাকা দেবো, বিনিময়ের মাধ্যম টাকা। এই যে মানুষের ভেদাভেদ, তাহলে কেন? সে যদি আমাদের সবজি বিক্রি না করে আমরা খেতে পাবো, নাকি চাষি যদি ফলন না করে আমরা খেতে পাবো? আবার আমরা যদি টাকা দিয়ে না কিনি, চাষিও খেতে পাবে না। তো এই যে একে অপরের সঙ্গ করে আমরা বেঁচে রয়েছি। প্রতিটা জিনিস আমরা যে কেনাকাটা করি, সবটাই তো মানুষের চাহিদা মেটানোর জন্য।
তা আজকে কেন মানুষে মানুষে আমি এত হিংসা করব, কেন এত দেশ করব, আমি তার সাথে মারপিট করতে যাব কেন? তার ভাগ্য একরকম, আমার ভাগ্য একরকম, এটাকে মেনে নিতে হবে। যারাই মানতে পারেন তারাই কিন্তু মানসিক অশান্তিতে ভোগে জানবেন, তারাই যেন বিভিন্ন রকম রোগ আক্রান্ত হয়, রোগগ্রস্ত হয়ে পড়ে, যাদের মধ্যে চিন্তা অহেতুক ঘোরাফেরা করে যে সে বড় লোক হচ্ছে, আমি কেন হতে পারছি না। নিজেকে বদলান। সে কেন বড়লোক হলো, কি করে বড়লোক হলো, তাকে অনুসরণ করুন। সে যদি চিটিংবাজি করে বড়লোক হয়, নিশ্চয়ই তাকে চিটিংবাজি করে, তার মধ্যে চিটিংবাজি করবেন না আপনি। সে যদি সৎ নির্ভীক ব্যক্তি হয়, নিজের পড়াশোনার যোগ্যতা দিয়ে সে বড়লোক হয়, আপনিও হন। কে আপনাকে বারণ করেছে? তা লোককে আপনি ক্ষতি করবেন কেন? লোককে জোর করে কিছু কেড়ে নেয়, এটা তো অপরাধ। আপনাকে অধিকার কে দিয়েছে? কেউ দেয়নি। আপনি সে অধিকারটা ছিনিয়ে নিচ্ছেন লোকের থেকে, এটা কিন্তু বড় অপরাধ করছেন। আইনের চোখে তো অপরাধ বটেই, ওপরওয়ালার চোখে অপরাধ। আপনি অপরাধী, এর ক্ষমা কিন্তু নেই। নিজেকে বদলান, নিজেকে পরিবর্তন করুন। এই পরিবর্তনের দিন এসে গেছে। মানুষও যদি মানুষকে ভালো না বাসেন, মানুষের পাশে এসে না দাঁড়ান, তাহলে মানব জন্ম বৃথা। মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম জানবেন। ৮৬ লক্ষ জনই পার হওয়ার পর কিন্তু আমরা মানব জন্ম পেয়েছি। এটাকে হেলায় হারাতে দেবেন না। হয়তো আমরা এই জীবনে পরে মানব জন্ম পাবো না, তাই এমন কিছু কাজ করে যান যাতে লোকে আপনাকে মৃত্যুর পরেও মনে রাখে, অন্তত আপনার নাম একদিনেও বলে, মুখে আনে। সমাজটাকে শিক্ষিত করার চেষ্টা করুন, প্রতিটা মানুষকে ভালোবাসুন, সমাজের কিছু উন্নতি করার চেষ্টা করুন। দেখুন সমাজে কী জিনিসটা নেই, অবহেলিত, উপেক্ষিত, সেই জিনিসটাকে সমাজে আনার চেষ্টা করুন। লোকের দুঃখ দুর্দশা জেনে তাকে সাহায্য করার চেষ্টা করুন। কারো বিপদ আপদ হলে রাত দুপুরে যদি আপনাকে ফোন করে ডাকে, তার বাড়িতে যান, তাকে হেল্প করুন। টাকা পয়সা দিয়ে না পারেন, আপনি তাকে গতর দিয়ে সাহায্য করুন। এটাই তো সমাজের বন্ধুত্বের লক্ষণ। এভাবেই জীবন কাটাতে হয়, তবে কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায়। সবসময় কিন্তু অতিরিক্ত অর্থ থাকলেই মানুষের ভালোবাসা পাওয়া যায় না। অর্থই যেমন অনর্থের মূল। একটা সার্টেন টাইম অবধি কিন্তু অর্থ ভালো, তারপরে কিন্তু অর্থ জীবনে অনর্থের মূল। জীবনে কিছু রূপস্বাদ আপনি গ্রহণ করতে পারবেন না। তাই অহেতুক মানুষকে অত্যাচার না করে, মানুষের উপর অত্যাচার না করে, নারী সম্প্রদায়কে অবহেলা জীব না মনে করে, অবলা জীব না মনে করে তাকে শ্রদ্ধা ভক্তি করতে শিখুন। আর অবশ্যই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আর্জি জানাবো যে ম্যাডাম, প্লিজ আপনাকে হাত জোর করে বলছি, আমাদের রাজ্যটাকে বাঁচান। রাজ্যটা তো রসাতলে যেতে বসেছে ম্যাডাম। আপনার সাহায্য ছাড়া রাজ্য কি করে বাঁচবে? আপনাকে আমরা মা মাটি মানুষ হিসেবে জেনেছি, আপনাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, আপনাকে আমরা মহিষাসুর মর্দিনী পর্যায়ে পুজো করি। আমরা মনে মনে ভাবি আপনাকে, আপনার কত ক্ষমতা, আপনি একজন মহিলা হয়ে রাজ্য চালাচ্ছেন, কত বড় সম্মানের আমাদের। কিন্তু আপনার রাজ্যে একই ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন, রাতের পর রাত, কোনো বিরাম নেই। একে একে মন্ত্রীরা ধরা পড়ছে, জেলে যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত হচ্ছে। এটা কেন হচ্ছে ম্যাডাম? আপনি একটু দৃষ্টি দিন, আপনাকে অনুরোধ, একটু দৃষ্টি দিন। লোকে আপনার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলছে, বাজে বাজে কথা বলছে, আপনি এটা সহ্য করতে পারছেন? আপনি কত লড়াই করে এই জায়গাটা আপনি এসছেন, আর চলে যাবেন যখন কি লোকের কুৎসা করিয়ে, বদনাম করিয়ে, এটা আপনি মেনে নিতে পারছেন? আপনার মতো বিচক্ষণ মহিলা, বিচক্ষণ ব্যক্তি এ ধরনের কাজ করবে আমি ভাবতে পারিনি। এক সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে অনুরোধ ম্যাডাম, আপনি দয়া করে দেখুন, আপনি দয়া করে রাজ্যটার দিকে তাকান। রাজ্যের অবস্থা কিন্তু মোটেই ভালো নয়। মানুষ চারদিকে হাহাকার করছে, মানুষের পরিষেবার দরকার। সেই পরিষেবাটা কিন্তু মানুষ সরকারি জায়গায় গেলেই পেতে চায়, পেতে পারে। আজকে লাখ লাখ ছেলেমেয়েরা অশিক্ষিত অবস্থায় পড়ে রয়েছে, শিক্ষার আলো সেরকম নেই। যদিও বা শিক্ষিত হচ্ছে, চাকরি পাচ্ছে না, চাকরির স্থলে গিয়ে তাদের হেনস্থা হতে হচ্ছে, জীবন হানি ঘটছে তাদের। এটা কেন হবে? কেন আপনি একজন মন্ত্রী হয়ে এরকম কোনো আইন আনতে পারছেন না যে শাস্তি, যে অন্যায় করবে তার শাস্তি অবধারিত, কেউ পার পাবে না? পাপ তার বাপকেও ছাড়ে না। আপনাকে অনুরোধ, করজোরে অনুরোধ,
আপনি এই ব্যবস্থা তদন্ত করুন, যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যক্তিটিকে আপনি তার উপযুক্ত শাস্তির বিধান করুন এবং এমন কিছু পন্থা, এমন কিছু পদ্ধতি অবলম্বন করুন যাতে আগামী দিনে এরকম কোনো গলিত কাজ কেউ করতে সাহস না পায়। পৃথিবীর অন্যান্য দেশেতে শরীয়তি আইন বলবৎ রয়েছে, সেখানে অঙ্গ হানি করে দেওয়া হয়, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় অপরাধ করলে। আমাদের রাজ্য তো, আমাদের দেশ তো ভাগ্যবান যেখানে জামাই আদর করা হয় অপরাধীকে 8-10 বছর ধরে, তার বিরুদ্ধে আইন কেস চলে, যেটা অন্য দেশে কিন্তু হয় না। সেখানকার সমাজ অবস্থা কিন্তু আরও অনেক উন্নত। সেখানে মানুষকে মানুষ বলে মনে করা হয়, তাকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয় যাতে লোক দেখে বুঝতে পারে যে কতখানি অন্যায় কাজ সে করেছে। কোনো এফআইআর হয় না, কোনো অ্যারেস্ট হয় না, ডাইরেক্ট তাকে ফাঁসি দেওয়া হয়। এতে দুক্ষেত্র কিন্তু স্বস্তি পায়, সমাজ স্বস্তি পায়, যে অপরাধী সে তো মারা গেল, যার উপর অপরাধ করা হলো ভিকটিম, সে কিন্তু শান্তি পায়, তার বাড়ির লোক। এরকমই আইন হওয়া উচিত বলে মনে করি আমি। অনেক হয়েছে ম্যাডাম, অনেক সহ্য করেছি। দেশের সংবিধানকে রক্ষা করতে গিয়ে মানুষকে অনেক নতি স্বীকার করতে হয়েছে, অনেক জীবনহানি গেছে। আর নয়, এবারে শক্ত হাতে লড়ার সময় হয়ে এসেছে ম্যাডাম। নিজে শক্ত হন, নিজেকে বলিষ্ঠ করুন। সমাজে প্রতিটা পদক্ষেপে কিন্তু একজন নারীর অবদান অনস্বীকার্য। নারী ছাড়া যেমন সৃষ্টি সম্ভব নয়, নারীকে কিন্তু ধ্বংস হতে দেওয়া উচিত নয়। নারী পৃথিবী থেকে চলে গেলে কিন্তু নতুন সৃষ্টি হবে না, মানুষ কর্মশক্তি হারাবে, কাজের উন্মাদনা হারিয়ে ফেলবে, পৃথিবীটা কিন্তু একটা শুষ্ক মরুভূমিতে পরিণত হবে। এটা কি কোনদিন ভেবে দেখেছেন? যে নারীকে আমরা পুজো করি মা দুর্গা হিসাবে, লক্ষ্মী সরস্বতী হিসাবে, কালী হিসাবে, সেই নারী আজকে অবহেলিত, উপেক্ষিত, অপমানিত, তাকে অকালে চলে যেতে হলো। এটা কতখানি অপমান বলুন তো ম্যাডাম? আপনি একটু বিচার করে দেখুন, অন্তত এই ঘটনার গভীরে গিয়ে একটু চিন্তা ভাবনা করুন, আমার এটুকুই অনুরোধ। আপনাদেরকে সবাই কিন্তু রাজ্যবাসী মুখ তুলে আছে, মুখ চেয়ে আছে। আপনি কি বলেন? আপনার কি আইন, আপনার কি বিচার? আপনি আশা করব আপনি শুভ বিচার করবেন। মমিতার মা বাবা সে আশ্বস্ত হবে, শান্তি পাবে, তার মেয়ের অপরাধীরা শাস্তি পেয়েছে। আর কিছু বলার নেই আমার, এটুকুই বলার ছিল, বাকি আপনার ওপর ছেড়ে দিলাম।